এইটার শুরু করছিলাম, শেষ করিনি, লেকচার শিটটা অনেক বড় অ্যাকচুয়ালি। এটা মেইনলি সব ডেফিনেশন বা আমাদের কি কি সিস্টেম অ্যানালাইসিস ডিজাইনের মধ্যে আমরা কি কি পড়বো সেটার একটা ওভারভিউ দেওয়া আছে এই স্লাইডটাতে। সো আগের দিন আমরা যেটা যেটা দেখছিলাম ওইটা আমরা আরেকবার একটু রিপিট করে যাই, তাহলে আপনাদের মনে পড়বে। আগের দিন আমরা যেটুকু দেখছি সেটা হচ্ছে কি সিস্টেম অ্যানালাইসিস আর ডিজাইনের ডেফিনেশনটা, যে সিস্টেম অ্যানালাইসিস বা ডিজাইন জিনিসটা কি আর সিস্টেম জিনিসটা কি। এছাড়া আরো দেখছি যেটা সেটা হচ্ছে কি কি জিনিসের উপর আমি ফোকাস করব যখন আমি একটা সিস্টেমের ডিজাইন করব বা অ্যানালাইসিস করব, কোন জিনিসগুলোর উপর ফোকাস করব। এছাড়া আর কিভাবে ইমপ্লিমেন্টেশনটা হয় সিস্টেমের, এটার ক্যারেক্টারিস্টিক গুলা, এগুলো আমরা মোটামুটি আগের দিন দেখছিলাম যে কিভাবে আমরা একটা সিস্টেমের ডেফিনেশন, এলিমেন্ট, ইমপ্লিমেন্টেশন আর কোন বিষয়গুলোর উপর ফোকাস করব। আজকে আমরা যেটা থেকে শুরু করব সেটা হচ্ছে কি এলিমেন্ট অফ দ্য সিস্টেম। একটা সিস্টেম একটা বিশাল জিনিস। সিস্টেম বলতে কিন্তু শুধু সফটওয়্যারটাকে বোঝাচ্ছে না, ফুল এটার সাথে রিলেটেড হিউম্যান পাওয়ার বলেন, তারপরে হচ্ছে কি এটা হার্ডওয়্যার সফটওয়্যার বলেন, বা এটা যে এনভায়রনমেন্টের জন্য আপনি বানাচ্ছেন, সাপোজ আপনি একটা ব্যাংকের জন্য বানাচ্ছেন বা একটা হসপিটালের জন্য বানাচ্ছেন, সো এনভায়রনমেন্টটা, এটার সাথে রিলেটেড হিউম্যান যারা আছে তারা, চেয়ার টেবিল, কম্পিউটার, ইচ এন্ড এভরিথিং অ্যাকচুয়ালি সিস্টেমের মধ্যে আমার হচ্ছে ইনক্লুডেড। সো এভরিথিং ইজ আ পার্ট অফ দ্য সিস্টেম। আমরা যেমন এর আগে পড়ছিলাম, আপনারা গত সেমিস্টারে আমার সাথে যেটা ছিল সেটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। ওখানে আমরা শুধুমাত্র ফোকাস করতেছিলাম শুধু সফটওয়্যারটা আমরা কিভাবে ডেভেলপ করব সেই প্রসেসটার উপর। বাট যখন আমরা একটা সিস্টেম নিয়ে কাজ করব, সিস্টেমের মধ্যে সফটওয়্যারটা থাকবে প্লাস এই জিনিসগুলো ইনক্লুডেড থাকবে। শুধু সফটওয়্যার দিয়েই যে আবার সিস্টেমটা হবে এমন না। তো যার জন্য যে এলিমেন্ট বা যে কম্পোনেন্ট গুলো সিস্টেমের প্রয়োজন হয় এখন আমরা সেগুলো দেখব। এবং এভরি কম্পোনেন্ট এলিমেন্টের সবার একসাথে কাজ করতে হবে, প্লাস সবার একটাই গোল থাকতে হবে। এমন না যে আমার ডিফারেন্ট ডিফারেন্ট গোল থাকবে, ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করব, তখন আবার ঝামেলা হবে। সেই জন্য কি হবে, প্রত্যেকটা এলিমেন্ট বা কম্পোনেন্টের জন্য আমাদের যেই মানে কাজ আমরা ডিভাইড করব, এদের সবার গোল সেম হবে। সাপোজ আমি কাজ ডিভিশন করে দিলাম, কিন্তু সবাই একটা গোলকে অ্যাচিভ করার জন্য কাজটা করবে। তাহলে আমরা দেখি কি কি এলিমেন্ট আছে। বেসিক এলিমেন্টের মধ্যে প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিসোর্স। রিসোর্স বলতে আমি যেটা আপনাদেরকে বললাম, হার্ডওয়্যার সফটওয়্যার হইতে পারে, হিউম্যান হইতে পারে, চেয়ার টেবিল হইতে পারে, তারপর আমার যে ইন্টারনেটের কানেকশন, ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে রিসোর্সের মধ্যে ইনক্লুডেড। যেমন যদি আমরা একটা ব্যাংকিং সিস্টেমের এক্সাম্পল ধরি, তাহলে সেখানে যে কম্পিউটার বা যে স্টাফরা কাজ করতেছে সবাই এখানকার রিসোর্স। ইচ অ্যান্ড এভরিওয়ান ইজ আ পার্ট, ইজ এ রিসোর্স অফ দ্য সিস্টেম। দেন আছে কিছু প্রসিডিউর থাকবে। প্রসিডিউর হচ্ছে some set of rules that we are following to accomplish our goal. আমি যে রুলস বা যে ফর্মুলাটা সেট করব, যে ফর্মুলাটা বা যে অ্যালগরিদমটা ফলো করে আমি কাজ করব, সেটাকে বলা হচ্ছে প্রসিডিউর। এই প্রসিডিউরটা ফলো করে আমি আমার যে গোল আছে সিস্টেমে সেই গোলটাকে অ্যাচিভ করব। যেমন এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া আছে, ব্যাংকিং সিস্টেম ইজ এ প্রিডিফাইন্ড রুল ফর প্রোভাইডিং ইন্টারেস্ট অ্যাট ডিফারেন্ট রেটস ফর ডিফারেন্ট টাইপ অফ অ্যাকাউন্টস। আপনারা যারা ব্যাংকের সাথে ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারা জানেন বিভিন্ন ব্যাংকে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট হয়, যেমন সেভিংস অ্যাকাউন্ট আছে, কারেন্ট অ্যাকাউন্ট আছে, স্যালারি অ্যাকাউন্ট আছে। প্রত্যেকটা অ্যাকাউন্টে কিছু ইন্টারেস্ট রেট আছে, কোনো ব্যাংকে কম আছে, কোনো ব্যাংকে বেশি আছে। তো এই যে একটা প্রসিডিউর, সাপোজ আপনার একটা পার্টিকুলার ব্যাংকে ওদের একটা প্রসিডিউর আছে যে আমরা কারেন্ট অ্যাকাউন্টে এইরকম একটা পার্সেন্টেজের ইন্টারেস্ট দিব, সেভিং অ্যাকাউন্টসে এরকম একটা ইন্টারেস্ট দিব। এই যে একটা রুলস, এই রুলসটার উপর আমাকে বেস করে একটা সিস্টেমকে ডেভেলপ করতে হবে। সো এর জন্য কিছু আমাকে সেট অফ রুলসকে অ্যাকমপ্লিশ করে আমাকে যে গোল, সেই গোলটা অ্যাচিভ করতে হবে, সেটাকে বলা হচ্ছে প্রসিডিউর। এছাড়াও কিছু ডাটা বা ইনফরমেশনকে আমি আমার এলিমেন্ট হতে পারি, যেটা মেইনলি অ্যাকচুয়ালি ইনপুট আর আউটপুট অফ দ্য সিস্টেম, দিজ আর দ্য এলিমেন্ট। দেন আরো কিছু এলিমেন্ট আছে, যেমন ইন্টারমিডিয়েট ডাটা। ইন্টারমিডিয়েট ডাটা বলতে কি বোঝায়, যেমন আরো কিছু ডাটা, সাপোজ আপনি একটা অ্যাকাউন্ট খুললেন, আপনার অ্যাকাউন্টে একটা অ্যামাউন্ট আছে, সেই অ্যামাউন্টের উপর বেস করে আপনি একটা ইন্টারেস্ট পাবেন। এই যে একটা ইন্টারমিডিয়েট, আপনি যে ডাটাটা দিচ্ছেন সেই ডাটাটার উপর বেস করে একটা ডাটা জেনারেট হচ্ছে। এই যে জেনারেট ডাটাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট ডাটা। এই ডাটাগুলো আমার ফাইনাল আউটপুটের সাথে যেও যোগ হচ্ছে।
এছাড়া আছে কিছু প্রসেস বলতে যে অপারেশনাল যে প্রসেসগুলো ভিতরে থাকে, যেমন হচ্ছে সাপোজ কেউ এসে একটা আপনার ব্যাংকে একটা চেক জমা দিল, সেই চেকটার জন্য কি হয়, চেকের ভেরিফিকেশন হয়, সিগনেচার মিলানো হয়, অ্যামাউন্ট মিলানো হয়, যদি সবকিছু ওকে থাকে দেন চেকটা পাস হয়ে যায়। সো এই যে একটা প্রসিডিউর, এই যে একটা প্রসেস, এই প্রসেসটা যে ফলো করতে হবে এইটাই হইতেছে আমার প্রসেস যেটাকে বলা হচ্ছে সেটা। তেমনি এরকম প্রত্যেকটা সিস্টেম, আমি ব্যাংকিং সিস্টেমটাকে অ্যাজ এক্সাম্পল হিসেবে ধরছি, এরকম প্রত্যেকটা সিস্টেমের জন্য এই এই যে এলিমেন্টগুলো, সেই এলিমেন্টগুলোর প্রয়োজন হয়। লাস্ট আরেকটা এলিমেন্ট এখানে বলা আছে, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট মিনস যেমন প্রত্যেকটা সিস্টেমের আলাদা আলাদা এনভায়রনমেন্ট, যেমন ব্যাংকের এক ধরনের এনভায়রনমেন্ট হয়, আমাদের ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য এক ধরনের এনভায়রনমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য এক ধরনের এনভায়রনমেন্ট। সো এই যে এনভায়রনমেন্ট, এই সিস্টেমটা ওই এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে আমরা সিস্টেমটাকে ডেভেলপ করে দেই, ঠিক আছে। আরো আছে, যেমন আছে কিছু বাউন্ডারিজ অ্যান্ড ইন্টারফেসেস। বাউন্ডারিজ অ্যান্ড ইন্টারফেসেস বলতে যেটাকে বোঝাচ্ছে, বাউন্ডারি মানে হচ্ছে সাপোজ সিস্টেমের একটা বাউন্ডারি লাইন আছে, যেমন এই বাউন্ডারির মধ্যে আমরা কাজ করতে পারবো। যেমন আমাদের ম্যানেজমেন্ট সিস্টেমে যদি আমরা বলি, আমাদের আপনারা খেয়াল করবেন, যেমন আমরা 80, আপনারা যদি 80 মার্কস পেয়ে থাকেন তাহলে আপনাদের A+ হয়ে যায়। কিন্তু আপনারা যদি নর্থ সাউথ বা ব্র্যাকের গ্রেডিং সিস্টেম খেয়াল করেন, ওদের কিন্তু বাউন্ডারিটা ডিফারেন্ট। নর্থ সাউথে মেবি 90 আপ পেলে হচ্ছে গিয়ে A+ আছে, ব্র্যাকে অলমোস্ট সেম। সো এই যে একটা বাউন্ডারি লাইন, যে লাইনের উপর বেস করে আমি অপারেট করবো পুরো সিস্টেমটাকে, যে হ্যাঁ আপনি এত নাম্বার পেলে আমি তখন আপনাকে এই গ্রেডটা দিতে পারবো। এই বাউন্ডারি সিস্টেমটা প্রত্যেকটা সিস্টেমের মধ্যেই দেওয়া থাকে। ব্যাংকে যেমন আপনি এত টাকা লেনদেন করতে পারবেন, এটা হচ্ছে গিয়ে আপনি ঠিক আছে, কিন্তু যখন আপনি 2 লাখ বা 3 লাখ টাকা তুলতে যাবেন তখন ব্যাংক আপনার কাছে একটা সিকিউরিটি চাবে। সো এরকম প্রত্যেকটা সিস্টেমের জন্য একটা ডিফাইন্ড বাউন্ডারি আছে, যে বাউন্ডারির মধ্যে অপারেট হয়, যে বাউন্ডারির উপর ডিপেন্ড করে আমার পুরো সিস্টেমটাকে আমি বিল্ড আপ করে থাকি। আর ইন্টারফেস বলতে যেটা বোঝে সেটা হচ্ছে ওই যে আমার ইন্টারফেসিং অ্যাকচুয়ালি অনেক ভাবে হয়, যেমন সাবসিস্টেম যদি থাকে, সাবসিস্টেমের মধ্যে ইন্টারফেসিং হয়, আউটসাইড ওয়ার্ল্ডের সাথে ইন্টারফেসিং হয়। সো এই ইন্টারফেসিংটাও একটা পার্ট অফ দ্য সিস্টেম। এই যে জিনিসগুলো আপনারা এতক্ষণ দেখলেন, এগুলোকে বলা হয় এলিমেন্ট অফ দ্য সিস্টেম, অর্থাৎ রিসোর্স, প্রসিডিউর, ডাটা অর ইনফরমেশন, ইন্টারমিডিয়েট ডাটা, process, environment, boundaries and interface, these are the element of the system. একটা সিস্টেমকে যদি আপনি বিল্ড আপ করতে চান, এই এলিমেন্ট গুলো লাগবে। নেক্সট আমরা মুভ ফরওয়ার্ড করব যেটাতে, সেটা হচ্ছে গিয়ে টাইপস অফ সিস্টেম। Types, there are many types of system actually, but in general actually 3 type of system আমরা দেখে থাকি। ফার্স্ট ওয়ান যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট সিস্টেম। ফিজিক্যাল আর অ্যাবস্ট্রাক্ট সিস্টেম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কি আপনি ফিজিক্যালি যে সিস্টেমটাকে দেখতে পাচ্ছেন। এখন ব্যাংকিং সিস্টেম আমরা জানি ওরা একটা সফটওয়্যারের উপর বেস করে কাজ করতেছে, বাট আমরা তো সফটওয়্যারটা দেখতে পাচ্ছি না। আমরা কি দেখতে পাচ্ছি, আমরা একটা ব্যাংকের যখন আমরা একটা ব্যাংকে ঢুকি, আমরা ব্যাংকটাকে দেখতে পারি কিছু হিউম্যান কাজ করতেছে, কিছু কম্পিউটার আছে, এখানে আপনার চেকটা জমা দিলে সেটার একটা ইনপুট দেয়, সেখান থেকে একটা আউটপুট আসে, একটা টাকা আপনাকে ওই চেকের এগেনস্টে দেওয়া হয়। তো কি এই যে আপনি একটা সিস্টেম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফিজিক্যাল সিস্টেম, অর্থাৎ যে সিস্টেমটাকে আমি চোখে দেখতে পারতেছি বা আমি অনুভব করতে পারতেছি, সেটাকে বলা হচ্ছে ফিজিক্যাল বা অ্যাবস্ট্রাক্ট সিস্টেম। ওকে, ফিজিক্যাল বা অ্যাবস্ট্রাক্ট সিস্টেম স্ট্যাটিক বা ডাইনামিক দুইটাই হয়। স্ট্যাটিক বা ডাইনামিক এই দুটো ওয়ার্ড আশা করি আপনারা বুঝেন। স্ট্যাটিক হচ্ছে যেটা ফিক্সড, আর ডাইনামিক হচ্ছে ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে চেঞ্জ হতে পারে। সো যে ফিজিক্যাল যে সিস্টেমটা, এটা স্ট্যাটিকও হয়, এটা ডাইনামিকও হয়। স্ট্যাটিক কিভাবে হয়, যেমন হচ্ছে চেয়ার, টেবিল, কম্পিউটার, এগুলো তো স্ট্যাটিক, এগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো হয়তো ওরকম চেঞ্জ হয় না, মানে মোটামুটি একটা চেয়ার টেবিল আপনি ব্যাংকে গেলে যেরকম দেখতে পারেন, এটা তো ফিক্স। সো এই জিনিসটাকে বলা হচ্ছে স্ট্যাটিক সিস্টেম। আর ডাইনামিক যেটাকে বলা হচ্ছে, যেমন আপনি একটা চেক জমা দিচ্ছেন, আপনি যে জমা দিলেন 1 লাখ টাকা চেক, আমি যে জমা দিলাম 2 লাখ টাকা চেক, এই যে আপনার চেকের উপর ডিপেন্ড করে এক ধরনের প্রোগ্রাম বা ডাটা চেঞ্জ হবে, আমার চেকের উপর ডিপেন্ড করে আরেকটা চেঞ্জ হবে, এটাকে বলা হচ্ছে ডাইনামিক। বাট ওই সিস্টেমটা তো ফিক্সড, যে সিস্টেমের মধ্যে চেকের ইনপুট দেওয়া হচ্ছে, আপনারটা হোক আমারটা হোক, যেই সিস্টেমের উপরে আমি ইনপুটটা দিচ্ছি, সেই ইনপুটটা কিন্তু একটা সিস্টেমের উপরে হচ্ছে, সেই জন্য সেটা হচ্ছে কি ডাইনামিক।
সো চেয়ার টেবিলকে আমি যদি স্ট্যাটিক ধরি, আমার যে প্রোগ্রাম ডাটা বা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতেছি সেটাকে ডাইনামিক বলা হয়, বিকজ ইট ইজ চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য ইউজারের নিড। ইউজারের যে নিডের উপর ডিপেন্ড করে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো ফিজিক্যাল বা অ্যাবস্ট্রাক্ট সিস্টেম বলতে যেটাকে বোঝাচ্ছে যে এটা একটা কনসেপচুয়াল সিস্টেম, যে কনসেপচুয়াল সিস্টেমের মধ্যে কিছু জিনিস আমি মানে দেখতে পারবো বা অনুভব করতে পারবো, বুঝতে পারবো, এটাকেই বলা হচ্ছে ফিজিক্যাল বা অ্যাবস্ট্রাক্ট সিস্টেম। দেন নেক্সট ওয়ান যেটা আসতেছে আমাদের সামনে সেটা হচ্ছে গিয়ে ওপেন অনক্লোজ সিস্টেম। সিস্টেম দুই রকমের হতে পারে, ওপেন হতে পারে বা ক্লোজও হতে পারে, বাট বেশিরভাগ মেজরিটি অফ দ্য সিস্টেম আমরা ওপেন রেখে দিই, কারণ ক্লোজ থাকলে কি হয়, খুব লিমিটেড কাজ আমি এখান থেকে করতে পারবো, সব ধরনের কাজ আমি এখানে করতে পারবো না, যার জন্য বেশিরভাগ সিস্টেমকেই বলা হয় ওপেন সিস্টেম। হ্যাঁ, ওপেন সিস্টেমে যেটা হয় অনেক ধরনের ইন্টারফেস কাজ করে এখানে, যে কোনো সিচুয়েশন অনুযায়ী যদি আমার কাছে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন আসে বা এমন কোনো কিছু হয় সেই অনুযায়ী আমি চেঞ্জ করতে পারবো। যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল বলি, আমাদের ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমে আপনারা এতদিন এক্সাম দিতেন কি, ক্যাম্পাসে এসে এক্সাম দিতেন, সেই এক্সামে আপনারা হচ্ছে 1 সেকেন্ড, আচ্ছা সরি, যেটা হচ্ছে কি আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আপনারা আগে যেমন ফিজিক্যালি বসে এক্সাম দিতেন, তখন আপনাদের এক্সামটা হতো কত 50 মার্কস, রাইট? এখন আপনারা যে এক্সামটা দেন, এক্সামে এখন কি করা হয়, আপনারা 40 মার্কসের একটা অ্যাসাইনমেন্ট জমা দেন আর 10 মার্কসের একটা ভাইবা হয়, রাইট? এই যে আপনাদের নাম্বারটা ভাগ হয়ে গেছে, এখন 50 মার্কসকে এখন দুই ভাগ করে দেওয়া হয়েছে 40 and 10, ঠিক আছে? এই যে আমাদের সিস্টেমেও কিন্তু এখন এটা অ্যাড হয়ে গেছে। আমরা যখন সফটওয়্যারে আপনাদের নাম্বারটা ইনপুট দেই তখন আমাদের কাছে এরকম আসে যে আপনি ভাইবাতে কত পাইছেন বা আপনি অ্যাসাইনমেন্টে কত পাইছেন। এই যে আমরা আমাদের সিস্টেমটাকে ওপেন করে দিচ্ছি যে হ্যাঁ, সিচুয়েশন অনুযায়ী আমাদের এনভায়রনমেন্ট অনুযায়ী আমাদের সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে, সামহাও হয়তো বা আমাদের এক্সাম সিস্টেমটাও চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য আমরা কি করছি, একটা ওপেন সিস্টেম রেখে দিছি যেখানে কোনো চেঞ্জ আসলে আমরা সেই চেঞ্জটা অ্যাড করে দিতে পারবো, ঠিক আছে? এই ধরনের চেঞ্জকে বলা হয় ওপেন সিস্টেম, যে আমার সিচুয়েশন অনুযায়ী যেই ক্রিটিক্যাল সিচুয়েশনে আসুক না কেন আমি সেটাকে অ্যাডপ্ট করতে পারবো এবং সেই অনুযায়ী আমার সিস্টেমটাকে চেঞ্জ করতে পারবো। এটাই এখানে বলা হচ্ছে যে ওপেন সিস্টেম হ্যাজ মেনি ইন্টারফেস উইথ ইটস এনভায়রনমেন্ট, ইট ক্যান অলসো অ্যাডপ্ট দ্য চেঞ্জিং এনভায়রনমেন্টাল কন্ডিশনস, ক্যান রিসিভ ইনপুটস ফ্রম অ্যান্ড ডেলিভার আউটপুটস টু দ্য আউটসাইড সিস্টেম। সো ওপেন সিস্টেম বলতে এখানে যেটা আমরা বুঝতেছি সেই পার্টটা হচ্ছে ওপেন করা থাকবে, সিচুয়েশন অনুযায়ী এনভায়রনমেন্ট অনুযায়ী যে কোনো কিছু আমি অ্যাডপ্ট করতে পারবো এবং অ্যাকর্ডিং টু দ্যাট সেইভাবে আমি আমার আউটসাইড ওয়ার্ল্ডকে একটা আউটপুট দিতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে ওপেন সিস্টেম। আর ক্লোজ সিস্টেমও থাকে, যদিও এটা তেমন ইউজ করি না আমরা, কিন্তু কিছু ক্লোজ সিস্টেমও থাকে। ক্লোজ সিস্টেমে যেটা করা হয় সেটা হচ্ছে আমার এনভায়রনমেন্টের সাথে কোনো ইন্টারাক্ট করা হবে না, সিস্টেমটা আমি বানায় ডেভেলপ করে দিব এবং সেই সিস্টেম যেভাবে আমি ডেভেলপ করে দিচ্ছি এক্স্যাক্টলি সেভাবেই সিস্টেমটা চলতে থাকবে, আমি নিউ কোনো কিছু অ্যাড করতে পারবো না, কোনো চেঞ্জ হবে না, মানে ফিক্সড। এই ফিক্স সিস্টেমের মধ্যে যে কাজটুকু করা সেটা করবো। এটা অ্যাকচুয়ালি অতটা ফ্রেন্ডলি না, ইউজার ফ্রেন্ডলি না, সেজন্য আমরা ওপেন সিস্টেমটা বেশি ইউজ করি। আচ্ছা, লাস্ট ওয়ান যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যান মেড ইনফরমেশন সিস্টেম। ম্যানমেড, বেশিরভাগ সিস্টেমই ম্যানমেডই হচ্ছে, কারণ আমরাই অ্যাকচুয়ালি ডেভেলপ করে দিচ্ছি প্রত্যেকটা সিস্টেম। সো ম্যানমেড ইনফরমেশন সিস্টেমে যেটা হচ্ছে সেটার অ্যাকচুয়ালি মেইন থিমটা হচ্ছে ইন্টারাকশন বিটুইন দ্য ইউজার অ্যান্ড দ্য অ্যানালিস্ট, ইন্টারাকশন বিটুইন দ্য ইউজার অ্যান্ড অ্যানালিস্ট। অর্থাৎ আমার কাছে যে সিস্টেমটা আছে সেই সিস্টেমের মধ্যে যেই ইনফরমেশন বা যে সিচুয়েশন নিয়ে আমি কাজ করব সেখানে আমার ইন্টারাকশন হবে কার সাথে, যারা ইউজার এবং যারা অ্যানালিস্ট তাদের মধ্যে একটা ইনফরমেশন পাসিং হবে। মেইন পারপাস অফ দিস সিস্টেম ইজ বেসিক্যালি ম্যানেজ ডাটা ফর পার্টিকুলার অর্গানাইজেশন।
এক্ষেত্রে যেটা হচ্ছে, এক্ষেত্রে মেইনলি এই জিনিসটা আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, সেটা হচ্ছে এমন একটা সিস্টেম যে সিস্টেমের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের মতন যেমন ব্যাংকিং সিস্টেমে একটা কাস্টমার থাকে বা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমে আপনারা স্টুডেন্টরা আছেন, সো এইরকম না। এটা অ্যাকচুয়ালি এমন একটা সিস্টেম যেখানে শুধুমাত্র কিছু ইউজার থাকবে, তারা সফটওয়্যারে কাজ করবে এবং তাদেরকে সফটওয়্যারটা ডেলিভার করবে কিছু অ্যানালিস্ট। এই ইউজার আর অ্যানালিস্ট এদের মধ্যেকার রিলেশনশিপ থাকবে, কোনো আউটসাইড ওয়ার্ল্ড বা আউটসাইড ইনফরমেন্টের সাথে কোনো রকমের ডাটা এক্সচেঞ্জ করা হবে না। এই ধরনের সিস্টেমটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি মেইনলি এটা পার্টিকুলার কিছু অর্গানাইজেশনের জন্য ইউজ করা হয়। এটা যদি আমি এক্সাম্পল বলি, যেমন ধরেন এক্সাম্পল বলতে সাপোজ ধরেন কোনো ফ্যাক্টরিতে, অনেক সময় ফ্যাক্টরিতে একটা কি এখন বেশিরভাগ ফ্যাক্টরিতেই হচ্ছে গিয়ে দেখবেন অটোমেটিক, অর্থাৎ হিউম্যানের প্রয়োজন হয় না। কি হয় এখানে হচ্ছে গিয়ে একটা অটোমেটিক সিস্টেম ডেভেলপ করে ওই কোম্পানিকে প্রোভাইড করা হয়। কোম্পানির ওখানে কিছু হয়তো বা র মেটেরিয়াল আসে, র মেটেরিয়াল গুলো ওই পার্টিকুলার সিস্টেমের মধ্যে যায় এবং সেখান থেকে কিছু পার্টিকুলার আউটপুট বের হয়। ঠিক আছে, এই যে পারপাসটা দেখেন, এখানে কোনো হিউম্যান নাই, কোনো কাস্টমার নাই বা কোনো স্টুডেন্ট নাই, কোনো হসপিটালে যেমন পেশেন্ট আসতেছে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি, এরকম কোনো কিছু না। কিছু পার্টিকুলার র মেটেরিয়াল ওই মেশিনের মধ্যে যাবে, যে ওখান থেকে একটা ডিজায়ার্ড আউটপুট ওখান থেকে জেনারেট হবে। সো এই ধরনের সিস্টেম যেখানে আর কোনো ইন্টারাকশন নাই, অনলি ইন্টারাকশন ইজ ফর ইউজার অ্যান্ড দ্য অ্যানালিস্ট, অর্থাৎ যারা বানাইছে এবং যে ইউজ করবে এটুকুই, এর বাইরে আর কেউ থাকবে না, সেটাকে বলা হচ্ছে ম্যান মেড ইনফরমেশন সিস্টেম। এছাড়া আরো কিছু ক্যাটাগরি আছে, যেমন এখানে আপনারা একটা ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, সরি, সেটা হচ্ছে ফর্মাল ইনফরমেশন সিস্টেম। ফর্মাল ইনফরমেশন সিস্টেম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এখানে একটা কি বলবো স্ট্রাকচার থাকবে। স্ট্রাকচার বলতে যেমন টপ টু বটম একটা স্ট্রাকচার থাকবে। একটা ধরেন ম্যানেজার থাকবে, তার আন্ডারে একটা টিম লিডার থাকবে, টিম লিডারের আন্ডারে কয়েকজন এমপ্লয়ি থাকবে। এই যে একটা ফ্লো অফ ইনফরমেশন হচ্ছে, অর্থাৎ একটা টপ লেভেল থেকে একটা ডাউন লেভেল পর্যন্ত একটা স্ট্রাকচার আসতেছে, সেই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে ফর্মাল ইনফরমেশন সিস্টেম। অর্থাৎ এই স্ট্রাকচারের উপরে আমি কাজটা করব। যেমন লোয়ার যে ম্যানেজমেন্ট, সেখান থেকে ফিডব্যাকটা আপে যাবে, আপের ওরা ফিডব্যাক পাওয়ার পর সেখান থেকে একটা ডিসিশন নিবে। এই যে একটা স্ট্রাকচার বেস হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ফর্মাল ইনফরমেশন সিস্টেম। মেইনলি কিন্তু তিনটা আমি বলে দিচ্ছি, মেইন টাইপস অফ সিস্টেম হচ্ছে তিনটা: ফিজিক্যাল অর অ্যাবস্ট্রাক্ট সিস্টেম, ওপেন ক্লোজ সিস্টেম অ্যান্ড ম্যান মেড ইনফরমেশন সিস্টেম। আর এছাড়া আরো কিছু আছে, যেমন আমি ফর্মাল বললাম, আরেকটা আছে ইনফর্মাল। ইনফর্মাল হচ্ছে জাস্ট এমপ্লয়ি বেসড, এখানে ডে টু ডে ওয়ার্কটাই সলভ করা হবে, কোনো টপ ম্যানেজার ডাউন ম্যানেজার বা এরকম কোনো ফ্লো অফ স্ট্রাকচার নেই। আরেকটা আছে কম্পিউটার বেসড ইনফরমেশন সিস্টেম, যেটা অ্যাকচুয়ালি আমরা যেটা ডেভেলপ করে থাকে, অর্থাৎ যে কোনো বিজনেস অ্যাপ্লিকেশন যখন কম্পিউটার বেসড হয়ে যায় তখন সেটাকে কম্পিউটার বেসড ইনফরমেশন সিস্টেম। এগুলো হচ্ছে আলাদা ক্যাটাগরি, এটা মেইন ক্যাটাগরি না। মেইন ক্যাটাগরি ওই তিনটাই। যদি আপনাদের কোশ্চেন আসে যে টাইপস অফ সিস্টেম বা ক্যাটাগরি অফ সিস্টেম বলেন, আপনারা কিন্তু মেইন তিনটাই বলবেন, এগুলো না। এগুলো হচ্ছে এমনি আলাদাভাবে ক্যাটাগরি করা হয়েছে, বাট মেইন ক্যাটাগরি ওই তিনটাই, অর্থাৎ ফিজিক্যাল, ওপেন ক্লোজড অ্যান্ড ম্যান মেড। ওকে, আচ্ছা, যেটা আমি বললাম এই যে আরো কতগুলো ক্যাটাগরি করা হয়েছে, এগুলো অ্যাকচুয়ালি ক্যাটাগরি না, এগুলো হচ্ছে সিস্টেমের স্ট্রাকচারটা। আমি যদি স্ট্রাকচারালি সিস্টেমকে বানাইতে চাই, তখন আমার কাছে কয়েক ধরনের স্ট্রাকচার আসে। ফার্স্ট স্ট্রাকচার যেমন আপনারা দেখতে পাচ্ছেন ফর্মাল ইনফরমেশন সিস্টেম। ফর্মালটা আমি আপনাদেরকে বললাম, এখানে একটা কি হবে, একটা স্ট্রাকচার থাকবে, একটা ফর্মাল স্ট্রাকচার থাকবে, একটা টপ লেভেল থাকবে, একটা ডাউন লেভেল থাকবে, ডাউন লেভেল থেকে একটা ফিডব্যাক যাবে, টপ লেভেল সেখানে একটা ডিসিশন নিবে। এই জিনিসটাকে বলা হচ্ছে ফর্মাল ইনফরমেশন সিস্টেম। যেমন আপনারা লোয়ার লেভেলটা খেয়াল করেন, লোয়ার লেভেলের ফার্স্ট যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে অপারেশনাল কন্ট্রোল, অর্থাৎ এখানে আপনার মেন অপারেশনটা হয়ে থাকবে, এখানে একটা অপারেশনের একটা কাজ হবে, দেন সেটা চলে যাবে ম্যানেজমেন্ট কন্ট্রোলের কাছে, অর্থাৎ অপারেশনাল কন্ট্রোল লেভেল থেকে যে ফিডব্যাকটা আসবে সেই ফিডব্যাকটা ম্যানেজারিয়াল কন্ট্রোলের কাছে যাবে, সে হয়তো বা কিছু ডিসিশন মেক করতে পারে অ্যাবাউট অপারেশন। অ্যান্ড ম্যানেজমেন্ট কন্ট্রোল আবার কি করবে, সেখান থেকে কিছু ফিডব্যাক নিয়ে আমার যে লাস্ট স্টেজ অর্থাৎ টপ ম্যানেজার স্টেজ সেখানে চলে যাবে, সেখান থেকে আমার স্ট্র্যাটেজিটা প্ল্যান হবে, অর্থাৎ পুরো কাজটা আমি কিভাবে করব। সো এই যে টপ টু বটম আর বটম টু টপ একটা স্ট্রাকচার থাকবে,
ফর্মাল ইনফরমেশন সিস্টেমের ক্ষেত্রে। সো ফর্মাল ইনফরমেশন সিস্টেম এখানে ক্যাটাগরাইজ করা হচ্ছে স্ট্র্যাটেজিক ইনফরমেশন, যেটা টপ লেভেল, সেকেন্ড লেভেল ম্যানেজেরিয়াল, থার্ড লেভেল ইজ অপারেশনাল। এই জিনিসটা এখানে বলে দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন। আমি যেটা বলতে চাইছি আশা করি বুঝতে পারছেন। আমি আরেকবার বলতেছি, এরকম একটা স্ট্রাকচার থাকবে যেখানে এটা হচ্ছে লো লেভেল আর এটা হচ্ছে হাই লেভেল। ম্যানেজার থাকতে পারে, টিম লিডার থাকতে পারে, তার আন্ডারে এমপ্লয়িজ থাকতে পারে, প্রত্যেকে তার লেভেল অফ ওয়ার্ক আইডেন্টিফাই করে দেওয়া আছে। যে যে যার যার লেভেল থেকে যেই কাজটা তার জন্য ডিসাইড করে দেওয়া আছে সেই কাজটা সে করে তাকে ডেলিভার করে দিবে এবং সেভাবে হবে। এবং যে কোনো ধরনের প্ল্যানিং বা হচ্ছে গিয়ে ডিসিশন মেকিং পার্ট আছে, সেই প্ল্যানিং বা ডিসিশন মেকিং পার্টটা সবসময় টপ লেভেল থেকে আসবে, যে কোনো টপ লেভেল। যেমন অপারেশনাল কন্ট্রোলের টপ লেভেল হচ্ছে ম্যানেজেরিয়াল কন্ট্রোল। সো এদের যেই ডিসিশন হবে বা যে কোনো কিছু ডিসিশন নিতে হবে সেটা ম্যানেজার এই ম্যানেজমেন্ট লেভেলে চলবে। আবার ম্যানেজমেন্ট লেভেলে কোনো ডিসিশন চলে যাবে আরো টপ লেভেল, যেখানে স্ট্র্যাটেজিকটা প্ল্যান করা হয়। সো এই যে লেভেল, চেইন অফ লেভেলটা আমরা এখানে মেনটেন করব ফর্মাল সিস্টেমের ক্ষেত্রে। এছাড়া এরপরে আমরা নেক্সট যেটা যাচ্ছি সেটা হচ্ছে ইনফর্মাল। ইনফর্মালে কোনো হচ্ছে এরকম কোনো লেভেল থাকবে না, লেভেল অর্থাৎ চেইন অফ কমান্ড জিনিসটা থাকবে না। এখানে মেইনলি যে কাজটা হবে সেটা হচ্ছে কি ডে টু ডে বেসড একটা ওয়ার্ক হবে। প্রত্যেক দিনের জন্য একটা আমার টাস্ক আসবে, সেই টাস্কটা আমি সলভ করবো, শেষ। ডে টু ডে টাস্ক, এমপ্লয়ি বেসড টাস্ক, এখানে কোনো টপ লেভেল লো লেভেল এরকম কোনো ডিফাইন করা থাকবে না। The system of relationship and the line of authority that develop spontaneously as employee meet and দ্যাট হিউম্যান সাইড অফ দ্য অর্গানাইজেশন। অর্থাৎ ডে টু ডে টাস্ক থাকবে, কোনো সুপিরিয়রিটি থাকবে না, স্পন্টেনিয়াসলি প্রত্যেকটা এমপ্লয়ি এখানে তার তার রোলগুলাকে সে পালন করে যাবে। এটা ক্যারেক্টারিস্টিকের মধ্যে আছে, যেমন এখানে দুই বা তার বেশি লোক ইনভলভ থাকবে, কোনো রিলেশনশিপ, ইনফর্মাল রিলেশনশিপ থাকবে বা গ্রুপিং থাকবে, ইন্টারাকশন থাকবে, বাট এটা কোনো ফর্মাল মানে যে বললাম ডিফাইন করা থাকবে না, কেউ টপ ম্যানেজার বা কেউ টিম লিডার এই ধরনের কোনো ফর্মালিটিস থাকবে না। দেন ইনভলভ দ্য হিউম্যান নিড টু সোশ্যালাইজ, ইন্টারাকশন করবে, ফ্রেন্ডলি অ্যান্ড হোস্টাইল রিলেশনশিপ, যেহেতু এখানে কোনো ছোট বড় নেই, আমার কোনো বস নেই, আমার কোনো সার নেই, উই আর অল সেম। সো কি হবে, খুব ফ্রেন্ডলি একটা রিলেশনশিপ বিল্ড আপ হবে এই ইনফর্মাল ইনফরমেশন সিস্টেমের ক্ষেত্রে। এছাড়া আমরা আরেকটা দেখছিলাম যেটাকে বলা হচ্ছিল কম্পিউটারাইজড বেসড ইনফরমেশন সিস্টেম। কম্পিউটারাইজড বেসড ইনফরমেশন সিস্টেমের আবার ডিভিশন আছে, যেমন ফার্স্ট ডিভিশন আপনারা দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন প্রসেসিং সিস্টেম, ট্রানজ্যাকশন প্রসেসিং সিস্টেম, যেটা এটা মেইনলি আমরা দেখে থাকি যেমন ব্যাংকে, যেমন হচ্ছে এখানে যেমন এক্সাম্পলে দেওয়া আছে হচ্ছে রেলওয়ে রিজার্ভেশন সিস্টেমে। মানে একটা ট্রানজ্যাকশন হবে, ট্রানজ্যাকশন বলতে গেলে কি কোনো হচ্ছে একটা অ্যাক্টিভিটি হবে, ওই অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে আমার যে সিস্টেমটা সেইভাবে রিঅ্যাক্ট করবে, এটাকে বলা হচ্ছে ট্রানজ্যাকশন প্রসেসিং সিস্টেম। যেমন ওই যে বললাম ব্যাংকে কি হয়, অনেক কাজ হয়, যেমন লোন নিতে আসে কেউ, কেউ অ্যাকাউন্ট খুলতে আসে, কেউ চেক ভাঙাতে আসে, এক একজনের এক এক রকম কাজে আসে। এই যে যার যার টাইপ অফ ওয়ার্কের উপর বেস করে যে একটা কাজ হয়, এটাকেই বলা হচ্ছে ট্রানজ্যাকশন প্রসেসিং সিস্টেম। অর্থাৎ যেভাবে আমি কাজ করতে আসবো সেই কাজের উপর ডিপেন্ড করে আমার পুরো সিস্টেমটা মানে আমাকে আউটপুটটা দিবে, এটাই হচ্ছে ট্রানজ্যাকশন প্রসেসিং সিস্টেম। আরেকটা টাইপ আমরা দেখতে পারি সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বলতে যেমন বুঝাচ্ছে সাপোজ আপনাদের রেজাল্টের ব্যাপারটা, আপনারা এখানে সবাই কি হয় স্টুডেন্ট, হ্যাঁ, এখানে আমরা যেমন ডিফারেন্ট পারপাস নিয়ে সার্ভ করি না, আমাদের এখানে সার্ভে হচ্ছে কি স্টুডেন্ট টিচার, ঠিক আছে, স্টুডেন্ট টিচার আপনারা এক্সাম দিবেন, আমরা এক্সামের ইনপুট দিব, ইনপুটের উপর বেস করে আপনাদের যে রেজাল্টটা, যেমন 80 পেলে আপনাদের A+ হয়, 75 প্লাস হইলে সেটা হচ্ছে A হয়। সো এই ধরনের জিনিসকে বলা হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। অর্থাৎ ইনফরমেশনটা অলরেডি এখানে অলরেডি আমার যে সিস্টেমটা আছে সেটার অলরেডি কিছু দেওয়া আছে, ওইটার উপর বেস করে ইনপুট আউটপুটের উপর ডিপেন্ড করে একটা রেজাল্ট জেনারেট হচ্ছে, এটাকে বলা হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এখানে যেমন ট্রানজ্যাকশন যেটা, অর্থাৎ ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট কাজ হবে, বাট MIS এর কিছু পার্টিকুলার ডাটাবেসের উপর বেস করে একটা কাজ হবে। এটা কিছু ড্রব্যাকস আছে, যেমন ড্রব্যাকস হচ্ছে কি একটা জিনিসের উপরে স্পেশালাইজড, কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন আসলে হয়তো বা
আমাদের ফেস করতে সমস্যা হয়, যেমন আমাদের যখন কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন হয় তখন আমাদের কি হয়, সফটওয়্যার টিমের সাথে বসতে হয়, বসে এটা আমরা এই সিচুয়েশন ফেস করতেছি, তাহলে আমাদেরকে এভাবে এভাবে কাজ করতে হবে। সো এই যে একটা ড্রব্যাক, যে পার্টিকুলার সিস্টেম আপনি যদি ডেভেলপ করে ছেড়ে দেন, সেটাতে আবার কিছু অ্যাড করতে হবে বা এডিট করতে হবে। এবং ডাটা হচ্ছে আনঅথরাইজড অ্যাক্সেসের জন্য সিকিউর করতে হবে। যেমন আপনারা কেউ এই ডাটাটা অ্যাক্সেস করতে পারেন, আপনারা আপনাদের স্টুডেন্টস আরে যখন লগ ইন করেন কি করেন, আপনারা শুধুমাত্র ভিউ অনলি, আপনারা শুধু দেখতে পারেন, এখানে আপনারা কোনো কিছু করতে পারেন। এই যে একটা সিকিউরিটি অ্যাক্সেস, এই সিকিউরিটি অ্যাক্সেসটা এমআইএস অর্থাৎ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের জন্য প্রয়োজন হয়। সো কম্পিউটারাইজ সিস্টেমের ক্ষেত্রে আমরা তাহলে কি দেখলাম, দুই ধরনের সিস্টেম দেখলাম, একটা হচ্ছে ট্রানজ্যাকশন প্রসেসিং সিস্টেম আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। ঠিক আছে, এগুলো হচ্ছে কি স্ট্রাকচার, অর্থাৎ আমার একটা সিস্টেম যদি আমি স্ট্রাকচারালি ডেভেলপ করতে চাই, আমি ফর্মাল, ইনফর্মাল এবং কম্পিউটারাইজড ইনফরমেশন সিস্টেম, এই তিন ধরনের স্ট্রাকচারের উপর বেস করে আমি করতে পারি। এছাড়া আরো কিছু সাব কম্পোনেন্ট আছে, এগুলো আপনারা দেখে নিন, আমি এত ডিটেলস আর পড়াতে যাচ্ছি না। যেটা আমরা এখানে একটা কনসেপ্ট দেখতে পাচ্ছেন এমআইএস সিস্টেমের, এই কনসেপ্টটা একটু খেয়াল করেন, এই ফিগারটা দেখলে এমআইএস সিস্টেম আপনারা বুঝতে পারবেন। যেমন এখানে এটা হচ্ছে আপনাদের এমআইএস সিস্টেমটা, এমআইএস সিস্টেমের মধ্যে একটু খেয়াল করেন কি কি থাকতে পারে। একটা প্রসেসিং লজিক থাকতে পারে, যেমন ওই যে বললাম আপনারা 75 পেলে এ পাবেন, 80 হয়ে গেলে এ প্লাস হয়ে যাবে, এই যে একটা লজিক সেট করা আছে, যে এই লজিকের উপর বেস করে আপনাদের রেজাল্ট জেনারেট হবে। কিছু কম্পিউটারের প্রয়োজন হবে, হিউম্যান বিং অবশ্যই আপনারাও এখানে ইনভলভ, আমরা এখানে ইনভলভ, একটা ডাটাবেস থাকবে যেখানে আপনাদের রেজাল্টগুলো সেভ করা থাকবে। সো এটাই হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। যখন ডাটা ইনপুট যাবে তখন এইখানে কাজটা হবে, কাজটা হওয়ার পরে যে ইনফরমেশন, যে সাপোজ আমেনা এ পাইছে, হ্যাঁ, এই যে ইনফরমেশনটা এটা চলে যাবে, সরি আমেনা হচ্ছে গিয়ে সাপোজ 72 পাইছে, 72 পাওয়ার পরে কি হচ্ছে, এটা ডিসিশন মেকিং এর কাছে চলে যাবে। ডিসিশন মেকিং এ 72 পাওয়া মানে হচ্ছে কি আপনি কি পাইছেন, গ্রেডে এ মাইনাস। সো এখান থেকে ডিসিশন মেকিং এ এ মাইনাস হয়ে ডিসিশনটা মেক করে চলে যাবে ইমপ্লিমেন্ট হয়ে, আপনি মনিটর অর্থাৎ আপনাদের স্টুডেন্ট সাইডে আপনি আমেনা তখন কি দেখতে পারবে যে সে এই কোর্সে এ মাইনাস পাইছে। এই পুরো যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে বলা হচ্ছে এমআইএস সিস্টেম। সো এখানে এমআইএস সিস্টেম থাকবে যেখানে আপনি ডাটা দিবেন, ডাটা থেকে একটা ইনফরমেশন গেদার হবে, অর্থাৎ আপনাদের অ্যাটেন্ডেন্স দিলাম, অ্যাসাইনমেন্ট দিলাম, প্রত্যেকটা ইনফরমেশন দেওয়ার পর সেখান থেকে সবগুলো যোগ করে বের হলো যে হ্যাঁ আপনি 72 পাইছেন। বাট 72টা কি হবে সেটার জন্য একটা ডিসিশন মেকিং সিস্টেম থাকবে, সেই মেকিং সিস্টেমটা ডিসিশন নিয়ে সেটাকে জেনারেট করে সেখান থেকে ফিডব্যাক দিয়ে দিবে। এই এমআই সিস্টেম যদি বলি, আমি একটা ব্যাংকের লোন ম্যানেজমেন্ট সিস্টেম একটা এমআই সিস্টেম। যেমন আপনি ব্যাংকের লোনের জন্য অ্যাপ্লাই করছেন, আপনার কি কি অ্যাসেট আছে, আগে অ্যাসেট গুলো এখানে ইনপুট দিবেন, দেওয়ার পর আপনার নামে একটা ইনফরমেশন হবে, হ্যাঁ তার কাছে সাপোজ 5 লাখ টাকার অ্যাসেট আছে, এখন সে লোনের জন্য অ্যাপ্লাই করছে কত, 10 লাখ টাকা। তখন এই যে এই ইনফরমেশন ডিসিশন মেকিং এর যে পার্টটা, তারা ডিসিশন নিবে যে হ্যাঁ সে 5 লাখ টাকার অ্যাসেট দেখার 10 লাখ টাকার জন্য লোন সে নিতে পারবে নাকি, এই যে ডিসিশন মেকিংটা হবে এইখানে মেক হওয়ার পরে তারপর আপনি জানতে পারবেন আপনার জন্য লোনটা অ্যাপ্রুভাল হয়েছে কি হয়নি। সো এই কনসেপ্টটাই হচ্ছে এমআইএস কনসেপ্ট। এখানে ফ্রেমওয়ার্ক থাকে, যেমন হার্ডওয়্যার থাকে, সফটওয়্যার থাকে, ডাটা থাকে, প্রসিডিউর থাকে, পিপল থাকে, এরা হচ্ছে কম্পোনেন্ট, এমআইএস এর কম্পোনেন্ট। আচ্ছা, আরেকটা আছে ডিসিশন সাপোর্ট সিস্টেম, ওই যে যেটা বললাম যে আপনি যখন আপনার এসেট গুলা ইনপুট দিবেন, দেওয়ার পরে ওখান থেকে যে ডিসিশন মেকিংটা হবে যে হ্যাঁ আপনি কত গ্রেড পাইছেন বা আপনার জন্য লোনটা অ্যাপ্রুভাল কিনা, এটার জন্য একটা ডিসিশন সাপোর্ট সিস্টেম হয়। ডিসিশন সাপোর্ট সিস্টেম এখন বেশিরভাগই এআই তে চলে গেছে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমে চলে গেছে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম এটা ক্যালকুলেট করে আমাদেরকে দেয়। এখন আস্তে আস্তে এই জিনিসগুলো অনেক ডেভেলপ হয়ে গেছে, ডেভেলপমেন্টের সাথে সাথে এইভাবে আমরা একটা ডিসিশন নিয়ে থাকি। আচ্ছা, এরপরে যেটা আসতেছে ডাটাবেস মডেল, এগুলো সবগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, আপনারা এরপরে যেটা পড়বেন এখান থেকে আর কিছু পড়ার দরকার আছে। আচ্ছা, এটা দেখেন, যেটা যেটা পড়তে হবে আমি কিন্তু বলে গেছি, আর যেটা পড়তে হবে না সেটা আমি বাদ দিয়ে যাচ্ছি, লেকচার সেটা অনেক বড়।
আচ্ছা, বেসিক প্রিন্সিপাল অফ আ সাকসেসফুল সিস্টেম। একটা সাকসেসফুল সিস্টেম যখন আপনি ডেভেলপ করবেন কি কি প্রিন্সিপালের প্রয়োজন হয়? প্রিন্সিপালের মধ্যে প্রথম যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সিস্টেম শুড বি দ্য ইউজ ফর দ্য ইউজার। আপনি এমন একটা সিস্টেম ডেভেলপ করলেন যেটা হচ্ছে বা ইউজারের কোনো কাজেই লাগতেছে না, তাহলে তো অবশ্যই সেটা একটা ফেলিয়ার সিস্টেম হবে। সো মাস্ট বি ইট ইজ ইউজফুল টু দ্য ইউজার। দেন রেডি ইন টাইম, অর্থাৎ টাইম শিডিউল মেনটেন করতে হবে। ভিজুয়াল বেনিফিটস, সফটওয়্যারটা ইউজ করার পর আপনি যে বেনিফিট গুলো পাবেন অবশ্যই সেগুলো ভিজুয়াল হতে হবে। ইমাজিনারি, মনে করেন অনেক সময় থাকে না যে ইমাজিনারি একটা আমার বেনিফিট হচ্ছে বাট অ্যাকচুয়ালি বেনিফিট হচ্ছে না, সেরকম হলে হবে না, বেনিফিট অ্যাকচুয়ালি হইতে হবে সেই সিস্টেমটা থেকে। মেনটেন ইফেক্টিভলি অ্যান্ড ওয়েল ডকুমেন্টেড, অর্থাৎ আপনার যে সিস্টেমটা সেটা ওয়েল মেনটেন অ্যান্ড ওয়েল ডকুমেন্টেড হতে হবে। ডকুমেন্টেশনকে আমি আপনাদেরকে পরে বলে দিব, বাট এটুকু আপনারা এখন মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনার যে সিস্টেম সাকসেসফুল করতে গেলে এই জিনিসগুলোর প্রয়োজন হয়। এরপরে নেক্সট আপনাদের যেটা আসতেছে সেটা হচ্ছে গিয়ে ম্যান মেড সিস্টেম অ্যান্ড অটোমেটেড সিস্টেম। এই দুটো আশা করি আপনারা নাম শুনে বুঝতে পারতেছে। ম্যান মেড সিস্টেম যেমন হচ্ছে যে সিস্টেমগুলো হিউম্যান বানাইছে, হিউম্যান বানানোর মধ্যে যেমন কিছু সোশ্যাল সিস্টেম হইতে পারে, ট্রান্সপোর্টেশন সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম, ম্যানুফ্যাকচারিং সিস্টেম, ফিনান্সিয়াল সিস্টেম, অর্থাৎ যে সিস্টেমগুলো হিউম্যান ডেভেলপ করছে এবং যেগুলোর জন্য অবশ্যই কম্পিউটারের প্রয়োজন হচ্ছে বাট হিউম্যান ডেভেলপ করছে এবং হিউম্যানের কাজে লাগতেছে, সেগুলো হচ্ছে ম্যান মেড। আর অটোমেটেড সিস্টেম বলতে যেগুলোকে বোঝাচ্ছে, যেমন অটোমেটেড সিস্টেমের মধ্যে ওই যে বললাম, এখন বেশিরভাগ বাংলাদেশে এখনো হয় না বাট বাইরে আপনারা দেখতে পান যেমন গাড়ি বা যে কোনো কিছু অটোমেটেড, পুরো ফ্যাক্টরি হচ্ছে অটোমেটেড, অর্থাৎ এখানে কোনো হিউম্যানের প্রয়োজনই নাই, জাস্ট শুধু র মেটেরিয়াল গুলো যাবে, সেখান থেকে একটা গাড়ি হয়ে যাচ্ছে বা কোনো যে কোনো কিছু ফ্যাক্টরি এখন অটোমেটেড। বাইরে আপনারা যদি কখনো কোনো ফ্যাক্টরি ভিজিটের হয় আপনারা দেখতে পারবেন এখানে কোনো হিউম্যান নাই, কোনো হিউম্যান নাই, পুরো ফ্যাক্টরি একটা অটোমেটেড সিস্টেম ডেভেলপ করে দেওয়া হয়েছে। একা একাই র মেটেরিয়াল গুলো যখন যাচ্ছে, র মেটেরিয়াল গুলো পাওয়ার পরে সেখান থেকে সুন্দর মতো আমার যে ডিজায়ার্ড আউটপুট সেই জিনিসটা তৈরি হয়ে বের হইতেছে। এই ক্ষেত্রে ম্যানমেড সিস্টেমের প্রয়োজন হয়। অটোমেটেড একদমই যে এত অটোমেটেড এখনো হয় নাই, যেমন হচ্ছে গিয়ে কন্ট্রোল করার জন্য, অটোমেটেড সিস্টেমটা কন্ট্রোল করার জন্য 1 or 2 হিউম্যান বিং এর প্রয়োজন হয়, যারা সিস্টেমটাকে হয়তো বা চালু করে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে, কন্ট্রোল করতেছে, এটার জন্য কিছু হিউম্যানের প্রয়োজন হয়। সো অল অটোমেটেড সিস্টেম ইজ নট ফুললি অটোমেটেড, সাম হিউম্যান বিং উই অলসো নিড টু কন্ট্রোল ইট। ওকে, এছাড়া আর হচ্ছে এখানে যেমন হচ্ছে অটোমেটেড সিস্টেমে কিছু কম্পোনেন্টের যে প্রয়োজন হয়, কম্পোনেন্ট তো আমরা আগেও দেখছি, যেমন হার্ডওয়্যার লাগে, সফটওয়্যার লাগে, বললাম তো কিছু পিপল লাগে যারা হচ্ছে কন্ট্রোল করবে বা প্রোভাইড করবে, সেটার জন্য কিছু পিপল লাগে, ডাটা লাগে, প্রসিডিউর লাগে। সো অটোমেটেড সিস্টেমটা একটু খেয়াল করেন, ভেবে না যে একদম ফুল অটোমেটেড, এটার জন্য কিছু জিনিসের প্রয়োজন হয়। এছাড়াও আছে রিয়েল লাইফ বিজনেস সাবসিস্টেম, এগুলো আর পড়ার দরকার নেই, আপনারা এগুলো আর এত পড়েন না, যেগুলো আমি বলে দিলাম মোটামুটি সেগুলো পড়লেই হবে, আর এত কিছু পড়ার দরকার নেই। এখানে স্লাইডটা অনেক বড়, এগুলো আর এত কিছু পড়ার দরকার নেই। এখান থেকে লাস্ট যে টপিকটা পড়বেন আপনারা, সেই টপিকটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড সিস্টেম। ডিস্ট্রিবিউটেড সিস্টেমটা হচ্ছে গিয়ে যখন অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম থাকবে এবং ইন্ডিপেন্ডেন্ট সিস্টেমগুলো কানেক্টেড থাকবে, এবং সেখান থেকে আমি যদি ফাইনালি কোনো আউটপুট চাই, সেটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটেড সিস্টেম। সো ডিস্ট্রিবিউটেড সিস্টেম বেসিক্যালি কালেকশন অফ ইন্ডিপেন্ডেন্ট কম্পিউটার দ্যাট অ্যাপিয়ার্স টু ইউজার ফর দ্য সিস্টেম অ্যাজ এ সিঙ্গেল সিস্টেম। প্রত্যেকটা কম্পিউটারে একটা সিঙ্গেল সিস্টেম ইনস্টল করা আছে এবং দে আর ইন্টারকানেক্টেড উইথ ইচ আদার অ্যান্ড সামহাউ হয়তোবা তারা একা একাও আউটপুট দিতে পারবে, বাট যদি কখনো আমার পুরো সিস্টেমটা বা আমি যদি ইন্ডিভিজুয়াল আছে একদম একদম পুরোটার একবারে আউটপুট চায়, তখন কি হবে, এই ডিস্ট্রিবিউটেড সিস্টেমে সবাই কানেক্টেড হয়ে কাজ করবে। যেমন ওয়ার্ক স্টেশন, প্রত্যেকটা নেটওয়ার্ক ওয়ার্ক স্টেশন একা একা কাজ করতে পারে, বাট কোনো সময় যদি একে অপরের সাথে ইন্টারাকশনের প্রয়োজন হয়, দে ক্যান ইন্টারাক্ট উইথ ইচ আদার। যেমন আমি আপনাদেরকে বলতে পারি গুগলের, এখন গুগল বা ফেসবুক কি করবেন দেখবেন হচ্ছে গিয়ে রিজন ওয়াইজ আলাদা আলাদা রিজনাল অফিস করে দিচ্ছে, রিজনাল অফিস করেছে, রিজনাল ডাটাবেস করেছে, রিজনাল সবকিছু করে দিচ্ছে। দে ক্যান ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি, বাট যদি প্রয়োজন হয় তারা একে অপরের সাথে ইন্টারাকশন করবে বা একে অপরকে ডাটা পাসও করতে পারে। এই ধরনের সিস্টেমকে বলা হয় ডিস্ট্রিবিউটেড সিস্টেম। এটার কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন ইকোনমিক্যালি
স্পিড ওয়াইজ, রিলায়েবিলিটি ওয়াইজ, ইনক্রিমেন্টাল গ্রোথ ওয়াইজ এদের কিছু অ্যাডভান্টেজ আছে, প্লাস এদের কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। সো এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক ছিল, যেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড সিস্টেম, যারা ইন্ডিপেন্ডেন্টলিও কাজ করতে পারে, যারা একে অপরের সাথে কানেক্টেড হয়েও কাজ করতে পারে। অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ গুলো পড়ে নিয়ে এটাই ছিল আপনাদের ফার্স্ট লেকচার, যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন। আচ্ছা, আজকে আমরা অনেক কিছু পড়লাম, আগের দিনও কিছু কিছু পড়ছি। কোনো কোশ্চেন, কোনো কোয়ারিজ থাকলে জিজ্ঞেস করতে পারেন, আর কোনো কিছু থাকলে আমাকে